দিন দুয়েক আগেই ঢাক ঢোল পিটিয়ে জন্মদিন পালন হলো তৃণমূলের সেকেন্ড কমান্ড ইন ভাইপোদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে এক জন্মদিন বটে। একেবারে তৃণমূলের যত যুব তৃণমূলের কর্মী সমর্থক ছিল সবাই সার দিয়ে দাঁড়িয়ে আছে যুবরাজকে একটু ছোঁয়ার জন্য। তিনি এলেন, দেখলেন, হাত নাড়লেন, যেন ধরাধামে অবতীর্ণ হলেন একাদশতম অবতার। মানে এতদিন আমরা 10 অবতারের নাম শুনেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন দেখে মনে হচ্ছিল যেন একাদশতম অবতার ভারতবর্ষের মাটিতে অবতীর্ণ হলেন। যদিও এই জন্মদিন পালন আদি তৃণমূল যারা পুরাতন তৃণমূল বা মমতাপন্থী তৃণমূল তাদের জন্য খুব একটা সুখকর নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উচ্ছ্বাসকে ছাপিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উচ্ছ্বাস। আর এই পিসি ভাইপোর দ্বন্দ্বের মাধ্যমেই খুব শীঘ্রই শেষ হবে তৃণমূল দলটার ভবিষ্যৎ। আজকে এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উচ্ছ্বাস ছাড়িয়ে গেল পিসির জন্মদিনকেও। এই যে নতুন তৃণমূল আমরা শুনি, সেই যুব তৃণমূলের লোকজনের উন্মাদনা ছিল চোখে দেখার মতো। এটা বোঝাই যাচ্ছে 2026-এর নির্বাচনের আগে দলের রাশ হাতে টানতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে বলতে পারে, হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে 2026 সালেই শেষবার নির্বাচন লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়সও 70 পেরিয়ে গিয়েছে, ভালোই বয়স হয়ে গিয়েছে। তাই তার আগেই পিসির হাত থেকে ক্ষমতাকে ছিনিয়ে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যারা মমতাপন্থী বলে পরিচিত বা একটু পুরনো দিনের লোকজন যারা, তারা বর্তমানে এই নতুন তৃণমূল দলে একটু কোণঠাসা। হয় তাদের বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর না হলে দলে থাকলেও তাদেরকে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে। অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে। তৃণমূলে মূলত এখন 3টি লবি কাজ করছে। 1 পিসিমার লবি, 2 ভাইপোর লবি এবং 3 স্থানীয় তৃণমূল লবি, যার সব থেকে বড় উদাহরণ হুমায়ুন কবির। তার সঙ্গে দলের বাকিদের দ্বন্দ্ব চলছে এবং তার ফলে শোনা যাচ্ছে তিনি নাকি দল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা দল তৈরি করবেন, নিজেই করছেন সেই ঘোষণা। যাই হোক, এবার মূল বিষয়ে আসা যাক। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার আমরা দেখেছি টিম অভিষেক ব্যানার্জি বা ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জির যে টিম রয়েছে তারা এমন ভাবে বিভিন্ন ক্যাম্পেইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে তুলে আনছেন বা প্রচার করছেন, তাতে করে পিসিমা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন গৌণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন মুখ্য। যেমন ধরুন নতুন তৃণমূল বা আমাদের সেনাপতি, এই ধরনের যে ক্যাম্পেইনগুলো বিগত কিছু বছর ধরে চলছে এবং যেগুলো নিয়ে মাঝে মাঝেই বিতর্ক হয়েছে, সেগুলোতে দেখা গেছে পিসিমা একেবারে চলে গেছেন পিছনের সারিতে। নেহাত মুখ্যমন্ত্রী আছেন তাই তাকে ফেলে দিতে পারছেন অভিষেক, না হলে এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হতো মুলায়ম সিং যাদবের মতোই। আসলে আদর্শহীন নীতিহীন দলগুলোর অবস্থা ঠিক এরকমই হয়। এই দলগুলো মানে এই যে আঞ্চলিক দলগুলো, পরিবারবাদ পরিবার কেন্দ্রিক যে দলগুলো রয়েছে, এই দলগুলোর উত্থান হয় কোনো একজনের হাত ধরে, তিনি দলের সমর্থক হয়ে যান, তিনি দলের মুখ হয়ে যান। আর তারপর যখন তার বয়স হয়ে যায় তাকে অপ্রাসঙ্গিক করে দিয়ে ক্ষমতার রাশ ছিনিয়ে নেয় তারই পরিবারের অন্য কেউ, বা তিনি নিজে হাতে সেই দায়িত্ব তুলে দেন পরিবারের ছেলে, ভাইপো বা এই ধরনের কাউকে। রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের ইতিহাস ভারতবর্ষে নতুন নয়। মুঘল আমল থেকে আমরা দেখছি কিভাবে রাজ সিংহাসনের লোভে ভাই ভাইকে খুন করেছে, বাবা ছেলেকে খুন করেছে, ছেলে বাবাকে খুন করেছে বা বাবাকে জেলবন্দি করে রেখেছে। বর্তমানে অবস্থাও খুব একটা আলাদা কিন্তু নয়। হ্যাঁ, মানে খুনোখুনি হয়তো আমরা দেখতে পাই না সামনে থেকে, কিন্তু রাজ সিংহাসন বা ক্ষমতা দখলের লড়াইতে
এই পরিবারগুলো কিন্তু পিছিয়ে নেই। এই যেমন ধরুন মুলায়ম সিং যাদবের কথা বলছিলাম, তার পুত্র অখিলেশ যাদব তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে প্রায় ঠুটো জগন্নাথ করে দিয়েছেন মুলায়মকে। প্রায় একই অবস্থা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবেরও। বাবা ছেলের দ্বন্দ্ব বিহার নির্বাচনের আগে সামনে চলে এসেছিল। লালু প্রসাদ নিজের ইচ্ছে মতন কিছু জনকে টিকিট বন্টন করেছিলেন বিধানসভা নির্বাচনে। তেজস্বী এসে শটান সেই টিকিটগুলো বাতিল করে দেয়। কিচ্ছু করতে পারেননি লালু প্রসাদ, তার কারণ এক তো তিনি বড় ছেলেকে তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে, মানে তেজপ্রতাপকে তিনি তাড়িয়ে দিয়েছেন, আর ছোট ছেলে সেই এখন দলের নিয়ন্ত্রণ করছে। সমর্থকদের দিক থেকে তার দিকে এখন পাল্লা ভারী। লালু প্রসাদের বয়স হয়েছে, সমর্থকও কমেছে, কাজেই এখন প্রায় রিটায়ারমেন্টের সময় হয়ে গিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে আরজেডির একজন বিধায়ক কিরকম মাটিতে শুয়ে লুটোপুটি খাচ্ছিলেন, গড়াগড়ি খাচ্ছিলেন। তার কারণ ওই বিধায়ককে টিকিট দিয়েছিলেন লালু, সেই টিকিট বাতিল করে দেন তেজস্বী। हम मर जाएंगे, हम मर जाएंगे, हम क्या करें, सीखे क्या करेंगे, सीखे क्या, अरे बाप रे बाप, अरे 2 दिन से खाना नहीं खाए, बाप रे बाप, बाप रे बाप, बाप रे बाप। ইতিহাস খুঁজলে আরো এরকম একাধিক উদাহরণ হয়তো আমরা দেখতে পাবো। তবে পরিবারতান্ত্রিক দলের সবথেকে চরম উদাহরণ হলো ন্যাশনাল পাপ্পু রাহুল গান্ধী। কবে 75 বছর আগে তার পরিবার স্বাধীনতা ক্ষেত্রে কি না কি অবদান রেখেছিল, তারপর থেকে তারা মনে করে যে ভারতবর্ষ দেশটা বোধহয় তাদের বাবার সম্পত্তি। আজীবন তারা ভারতবর্ষ শাসন করবে, আজীবন নিজেদের ইচ্ছে মতো লুটে পুটে খাবে। কংগ্রেসের মধ্যেও গান্ধী পরিবার বাকি কংগ্রেসি সদস্যদের বহু ক্ষেত্রেই তুচ্ছ তাচ্ছিল্য করে, সরাসরি অপমানও করে। এই দেখুন না, এখন যিনি সভাপতি রয়েছেন সেই বয়োজ্যেষ্ঠ মল্লিকার্জুন খার্গের প্রতি রাহুল গান্ধীর অশ্রদ্ধাজনিত আচরণই এর অন্যতম বড় প্রমাণ। এছাড়াও রাহুল গান্ধীর খারাপ আচরণ ও ঔদ্ধত্যের কারণে দল ছেড়েছিলেন একাধিক প্রতিভাবান রাজনীতিক। তারা পরবর্তীকালে অন্যান্য দলে যোগদান করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার ছাপ রেখেছেন। রাহুল গান্ধী তার কোনো যোগ্যতা না থাকলেও দেশের মধ্যে এবং দেশের বাইরেও হাসির খোরাক হলেও তিনি কংগ্রেসের সর্বে সর্বা, তিনিই নাকি কংগ্রেসের মুখ। রাহুল গান্ধী মনে করেন তার পিঠে একটা গান্ধী পরিবারের স্ট্যাম্প রয়েছে বলে ভারতবর্ষ শাসন তিনিই আবার করবেন। আচ্ছা, আমাদের এই ভাইপোদা বা রাহুল গান্ধী এদের কি যোগ্যতা আছে বলুন তো? যদি ভাইপো এই ব্যানার্জি পরিবারে না জন্মাতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতেন, তাহলে কোন যোগ্যতায় তিনি আজকে যে উচ্চতায় রয়েছেন তিনি কি পৌঁছতে পারতেন? তার সেই যোগ্যতা নেই। নিজের ক্ষমতায় নিজের লড়াই একটা কাউন্সিলর নির্বাচন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়তে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি তবু বিগত 30-40 বছর ধরে লড়াইয়ের ময়দানে ছিলেন, লড়াই করে আজকে এই জায়গাটায় পৌঁছেছেন। কিন্তু অভিষেক ব্যানার্জির তো সফট ল্যান্ডিং হয়েছে, হাতের সামনে সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে এবং রয়েছে একাধিক চাটুকার স্তাবক যারা সমানে ক্যাপ্টেন ক্যাপ্টেন দাদা দাদা করে এবং তাদেরকে নিয়ে মশগুল থাকেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই বোধহয় সফল রাজনীতিকের থেকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় পরিচয় হলো কয়লা চোর। পরিবারতান্ত্রিক দলগুলিতে যখন সেই ব্যক্তি অপ্রাসঙ্গিক হয়ে পড়েন বা সেই ব্যক্তি মারা যান, তারপর এই দলগুলিকেও আর খুঁজে পাওয়া যায় না। ঠিক যেরকম তামিলনাড়ুর AIADMK, এই দলটি জয় ললিতার দল বলেই পরিচিত ছিল। এরা একসময় তামিলনাড়ুতে দাপটের সঙ্গে শাসন করেছে, মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন জয় ললিতা। তারপর জয় ললিতার মৃত্যুর পর ক্রমাগত তামিলনাড়ুর রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এই দল। এখন এই দলের মাত্র 60 জন বিধায়ক রয়েছে এবং তারাও একে অপরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব খেয়েতে ব্যস্ত। তারপর ধরুন মায়াবতী, এককালে উত্তরপ্রদেশের রাজনীতিতে একেবারে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন মায়াবতী। আজকে তার নাম শোনা পর্যন্ত যায় না। তৃণমূল দলটাও খুব শিগগিরই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এভাবেই। 2026-এর নির্বাচনে তৃণমূলের হারের পর
এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না। এই দলে যারা ক্ষমতার লোভে, কিছু পদ পাওয়ার লোভে বা অর্থ উপার্জনের লোভে এসেছিলেন, তারা এদিক ওদিক ছিটকে যাবেন। অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবেই বিনাশ ঘটবে তৃণমূল দলটার। ভারতবর্ষে রাজতন্ত্রের অবসান হয়েছে প্রায় 300 বছর আগে। তারপর ইংরেজদের শাসন এবং স্বাধীনতার পর তথাকথিত গণতন্ত্র এলেও দীর্ঘদিন যাবৎ কংগ্রেসীরা ভারত শাসন করেছে। সেটাও এক প্রকার রাজতন্ত্র ছিল বলা চলে। আর এই যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক দলগুলো রয়েছে, এরা মূলত পরিবার কেন্দ্রিক দল। কাজেই রাজতন্ত্র ভারতবর্ষ থেকে গেলেও এক নয়া রাজনৈতিক রাজতন্ত্র শুরু হয়েছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে। এই সমস্ত পরিবার কেন্দ্রিক দলগুলোয় কোনো যোগ্যতা ছাড়াই পিসির পরে ভাইপো, বাবার পরে ছেলে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা ভোগ করেছে এবং সেই রাজ্যগুলিকে শাসন করার চেষ্টা করেছে। তবে মানুষ এখন আর এদের কথা শুনছে না, এদেরকে নিচ্ছে না। যেভাবে গোটা ভারতবর্ষ থেকে কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভারতবাসীরা, ঠিক তেমনি পশ্চিমবঙ্গবাসীও এই পরিবারতান্ত্রিক দল তৃণমূলকে 2026-এর নির্বাচনে ছুঁড়ে ফেলে দেবে। 2021-এর ভুল তারা আর করবে না। আপনাদের কি মনে হয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই কি শেষ নির্বাচন হতে চলেছে? কি হবে এরপর তৃণমূল দলটির ভবিষ্যৎ? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।